মধ্যপ্রাচ্যে বোমারু বিমানের গর্জন, রাতের আকাশে ধূমকেতুর মতো শত শত মিসাইলের হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়া, কিংবা হরমুজ প্রণালীর জাহাজ চলাচল আটকে গেলেই কি বাংলাদেশের সাধারণ মানুষের চুলা নিভে যাবে, কিংবা যাতায়াত কি অচল হয়ে পড়বে? গত কয়েকদিন ধরে দেশের জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতা আর লাইনে দাঁড়িয়ে মানুষের হাহাকার আমরা দেখছি, তা কি শুধুই এসবের ফলাফল, আকস্মিক বিষয়, নাকি আরও কোনো দিক আছে? নাকি এটি আমাদের জ্বালানি খাতের দীর্ঘদিনের ভুল নীতি, আমদানি নির্ভরতা এবং গুটি কয়েক গোষ্ঠীর পকেট ভরার রাজনীতির এক অনিবার্য ফলাফল? আসুন একটু বোঝার চেষ্টা করি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় আমরা দেখেছি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায় এবং অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুজ $139 এবং WTI $130 পৌঁছায়। তেলের দাম বাড়ার অজুহাতে দেশেও তা একলাফে রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে। এখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান সংঘাতের সূত্রপাত হতেই আবার সেই একই নাটকের পুনরাবৃত্তি ঘটছে। কিন্তু বাস্তবতা হলো, আমাদের দেশে পেট্রোল নিয়ে এই আতঙ্কের কোনো যৌক্তিক ভিত্তি নেই। সরকার এবং বিপিসির তথ্য অনুযায়ী বর্তমানে আমাদের হাতে ডিজেল আছে 14 দিনের, অকটেন 28 দিনের, আর ফার্নেস অয়েল আছে 93 দিনের। এটি খুব বড় কোনো নিরাপত্তা বলয় নয়। দেশে পেট্রোল ও অকটেনের সম্মিলিত চাহিদা যেখানে বছরে 8 থেকে 8.5 লাখ টন, সেখানে আমাদের রিফাইনারিগুলোর সক্ষমতা 16 লাখ টন। অর্থাৎ আমাদের চাহিদার তুলনায় দ্বিগুণ উৎপাদনের ক্ষমতা আছে। অথচ ভুল তথ্য আর প্যানিক ছড়ানোর মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করা হচ্ছে। তবুও প্রশ্ন থাকে, এই তথাকথিত মজুদ কি একটি রাষ্ট্রের জ্বালানি নিরাপত্তার জন্য যথেষ্ট? কেন আমাদের সবসময় 2-3 সপ্তাহের মজুদের ওপর ভরসা করে কাঁপতে হবে? কেন আমরা জাতীয় পর্যায়ে দীর্ঘমেয়াদী রিজার্ভ গড়ে তুলতে পারলাম না? বাস্তবে এই অস্থিরতা যতটা না যুদ্ধের কারণে, তার চেয়ে বেশি মনস্তাত্ত্বিক এবং অব্যবস্থাপনার। যখনই যুদ্ধের দামামা বাজে, তখনই আমাদের আমলাতন্ত্র আর ব্যবসায়ী সিন্ডিকেট মিলে একটি আতঙ্কের পরিবেশ তৈরি করে। মজুদের এই স্বল্পতা আসলে পরিকল্পিত, কারণ মজুদ কম থাকলে চট করে আমদানির সুযোগ পাওয়া যায়, আর আমদানির নামেই চলে কমিশন ও দুর্নীতির মহোৎসব। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যখন বাড়তি তেল কেনে, তখন মুনাফা হয় কার? নিশ্চিতভাবেই সাধারণ জনগণের নয়। বাংলাদেশ তার মোট চাহিদার প্রায় 95% জ্বালানি তেল আমদানি করে। আমদানি করা এই তেলের 20% হলো অপরিশোধিত, যা হরমুজ প্রণালী দিয়ে আসে। বর্তমানে ওই পথ কার্যত অচল। তার মানে আমাদের 20% তেলের উৎস সরাসরি ঝুঁকির মুখে। বাকি 80% পরিশোধিত তেল বিপিসি চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ওমান থেকে সংগ্রহ করে, যদিও তারাও মূলত অপরিশোধিত তেল আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। তাই আন্তর্জাতিক দর নিয়ন্ত্রণ করছে সেই একই পরাশক্তিগুলো। সংকট এলে আমরা হন্যে হয়ে বিকল্প খুঁজি। এখন কথা হচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ হলে কি হবে? বিকল্প হিসেবে ভারত থেকে পাইপলাইনে আসা ডিজেল বা চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর কথা বলা হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, ভারত বা চীনও কিন্তু তেলের বড় উৎপাদক নয়, তারাও আমদানিকারক। সুতরাং বিশ্ববাজারে তেলের দাম বাড়লে বা সরবরাহ রুটে বড় বাধা এলে কোনো বিকল্পই আমাদের জন্য সস্তা হবে না। তাহলে উপায় কি? বিকল্প বাজার কি নেই? অবশ্যই আছে। রাশিয়ার তেলের বাজার উন্মুক্ত ছিল, কিন্তু ভূরাজনৈতিক জটিলতা আর পশ্চিমা চাপের ভয়ে আমরা সেদিকে পা বাড়াতে দ্বিধা করেছিলাম। আবার ভারতের নুমালীগড় থেকে পাইপলাইনের তেল আনার চুক্তি হয়েছে, কিন্তু এসবই তো আমদানিরই ভিন্ন ভিন্ন রূপ। বিবিসি বলছে 2026 সালে প্রথম 6 মাসে প্রায় 13,80,000 টন তেল আমদানির পরিকল্পনা আছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন 2026 সালেও 80% তেল পরিশোধিত অবস্থায় অন্য দেশ থেকে কিনছি? পরিশোধিত তেল কেনা মানে অন্য দেশের রিফাইনারি মালিকদের লাভ দেওয়া এবং নিজের মূল্যবান বৈদেশিক মুদ্রা হারানো। আমরা আসলে পরনির্ভরশীলতার এক মরণ ফাঁদে আটকে গেছি। বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ ভেনেজুয়েলায়, কিন্তু মার্কিন অবরোধের কারণে তারা বাজারজাত করতে পারছে না।
সম্প্রতি বাংলাদেশের সাথেও যুক্তরাষ্ট্রের কিছু কৌশলগত চুক্তি হয়েছে। সংকটকালীন সময়ে যুক্তরাষ্ট্রকে কাজে লাগিয়ে ভেনেজুয়েলা বা ল্যাটিন আমেরিকার বাজার থেকে তেল আনা তাত্ত্বিকভাবে সম্ভব হতে পারে, কিন্তু ইতিহাসের শিক্ষা বলে যুক্তরাষ্ট্র কাউকেই বিনা স্বার্থে কিছু দেয় না। তাদের সাহায্য মানেই হচ্ছে সার্বভৌমত্বের বিনিময়ে শর্তের বোঝা। আমরা যদি ভেনেজুয়েলা বা রাশিয়ার মতো দেশগুলো থেকে সরাসরি তেল কেনার সাহস দেখাতে পারতাম, তবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হতো, যেমনটা পারছে ভারত। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি মার্কিন চাপ উপেক্ষা করার মতো সক্ষম? হরমুজ প্রণালীতে জাহাজ আটকে যাওয়া আমাদের জন্য উদ্বেগের ঠিকই, কিন্তু তার চেয়ে বড় উদ্বেগ হলো আমাদের নীতি নির্ধারকদের আমদানি বৃদ্ধি। যতদিন আমরা নিজেদের দেশের সম্পদ উত্তোলন না করব, রিফাইনারি সক্ষমতা না বাড়াবো এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে না যাব, ততদিন মধ্যপ্রাচ্যের সামান্য অস্থিরতাতেই আমাদের অর্থনীতি কাঁপতে থাকবে। কেবলমাত্র রেশনিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়। এখন প্রশ্ন উঠতে পারে, আমাদের করণীয় আমাদের ঠিক করতে কি কি উপাদান আমাদের হাতে আছে? আমাদের হাতে আছে অন্যতম বিকল্প নিজেদের মাটির নিচে গ্যাস উত্তোলন করা এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা। আমরা তা না করে বছরের পর বছর সমুদ্রের গ্যাস ব্লকগুলো বিদেশি কোম্পানির জন্য ফেলে রেখেছি এবং কয়লা বা আমদানিকৃত এলএনজির পেছনে হাজার হাজার কোটি টাকা ঢালছি, আর এটাকে নীতি নির্ধারকরা উন্নয়ন বলে চালিয়ে দিচ্ছেন। বাংলাদেশে একটিমাত্র রাষ্ট্রায়ত্ত রিফাইনারি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড 1968 সালে স্থাপিত। এর সক্ষমতা বছরে মাত্র 15 লাখ টন, অথচ আমাদের চাহিদা এর কয়েক গুণ বেশি। কয়েক দশক ধরে শোনা যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইউনিট 2 হবে, কিন্তু তা আলোর মুখ দেখে না কেন? কারণ খুব পরিষ্কার, দেশে রিফাইনারি হলে অপরিশোধিত তেল এনে কম দামে জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে। এতে করে যারা পরিশোধিত তেল আমদানির ব্যবসার সঙ্গে জড়িত, সেই প্রভাবশালী আমদানিকারক গোষ্ঠীর ব্যবসায় লালবাতি চলবে। ফলে রাষ্ট্রায়ত্ত সক্ষমতা বাড়ানোর চেয়ে আমদানির কমিশন খাওয়া অনেক লাভজনক শাসক শ্রেণীর কাছে। এটাই এখন মূল দর্শন। আমাদের পেট্রোল উৎপাদনে আমরা প্রায় স্বাবলম্বী হওয়ার ক্ষমতা রাখলেও শুধু ব্যবস্থাপনার অভাবে আমাদের সংকটে পড়তে হয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।